দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খবর আপনারা হয়তো দেখেছেন এবং কালকে আপনারা ভিডিওতে পড়েছেন যে কংগ্রেস নেতা গত বিধানসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া বলেছেন যে তার দলের পরাজয় সম্বন্ধে বলেছেন যে যেটা বিরাট পরাজয় হয়েছে এবং কারণ খুঁজে বের করতে হবে। দেবব্রত শইকীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার ছেলে এবং দীর্ঘদিন থেকে তিনি তিতাবর আসনে দলের প্রার্থী কংগ্রেস প্রার্থী জিতে আসছেন। এবার তিনি হেরে গেছেন এবং মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া বলেছেন যে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার ছেলে হিসাবে এই প্রথম তাদের পরিবারের দুর্গতে তিনি হারলেন। এই কথাটা অবশ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছেন যে দেবব্রত শইকীয়া হারিব খাটাং তার পাছত তাক মই লৈ আহিম, অর্থাৎ দেবব্রত শইকীয়া হারবেন এটা জানা কথা এবং তাকে বুঝিয়ে সুঝিয়ে বিজেপিতে নিয়ে আসবো, এবং একটা প্রচারও চলছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তো তিনি যে কংগ্রেসের পরাজয় সম্বন্ধে তিনি তার দলের স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে কংগ্রেসের আর ক্ষতি হওয়ার মতো কিছু নেই, অর্থাৎ কংগ্রেসের যা ক্ষতি হয়েছে এর চাইতে বেশি ক্ষতি হওয়ার কিছু নেই, কারণগুলো বিশ্লেষণ করতে হবে। দর্শকরা, কংগ্রেস যে এই ফলটা করেছে এবং দেবব্রত শইকীয়া যে মন্তব্যটা করছেন এবং কংগ্রেস যেভাবে এবার রাজ্য রাজনীতিতে একটা সংখ্যালঘুর দল হিসাবে পরিগণিত হয়েছে, এটা শতাব্দী প্রাচীন এই দলটার জন্য একটা অত্যন্ত হতাশাজনক খবর। শুধু এটাই নয়, গণতান্ত্রিক দেশে যে একটা বিরোধী দল থাকা উচিত, কিন্তু আমাদের রাজ্যে দুঃখের বিষয় সেই জিনিসটা রইল না। পুরোপুরি একটা মেরুকরণ হয়ে গেছে, হিন্দুরা বিজেপির দিকে, মুসলমানরা কংগ্রেসের দিকে, এরকম একটা জায়গা আমাদের এখানে তৈরি হয়েছে। এই নির্বাচনের সময় বহু কংগ্রেস প্রার্থী বলেছিলেন যে হিন্দু মাত্রই বিজেপিকে ভোট দেন, এই কথাটা ভুল। অনেক হিন্দু আছেন যারা কংগ্রেসকে ভোট দেন বা বিরোধীদের ভোট দেন, কিন্তু সারা দেশের ক্ষেত্রে এই কথাটা সত্য হলেও আসামের ক্ষেত্রে কিন্তু এই কথাটা সত্য হয়নি। দেবব্রত শইকীয়া বলেছেন দলকে পুনর্গঠিত করতে হবে, কারণগুলো বিশ্লেষণ করতে হবে, কেন হয়েছে, এসব দেবব্রত শইকীয়া বলেছেন। কিন্তু কংগ্রেস কি আদৌ পারবে আবার আসামে ঘুরে দাঁড়াতে? এখন যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে, দেবব্রত শইকীয়া যাই বলুন, কারণ কংগ্রেস হিন্দু এলাকায় নিজেদের আর সংগঠিত করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। অন্ততপক্ষে আগামী একটা বা দুটো নির্বাচনে পারবে না, এটা আমার মনে হচ্ছে। কারণ এবার ডিলিমিটেশনের কারণে যেভাবে বিজেপি একটি আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে, সেই ব্যবধান অতিক্রম করা কি কংগ্রেসের পক্ষে সম্ভব হবে? দেবব্রত শইকীয়া গৌরবগৌরীও বলেছেন যে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা হবে এবং কারণ অনুসন্ধান করার কিছু নেই। কংগ্রেস দীর্ঘদিন থেকে বিজেপির যে ন্যারেটিভটা দাঁড় করাতে পেরেছে সেটার সঙ্গে কংগ্রেস পেরে উঠতে পারেনি, এটা ঘটনা। যতক্ষণ পর্যন্ত কংগ্রেস এই জায়গায় যেতে পারবে না, হিন্দুদের আস্থা অর্জন করতে পারবে না, ততদিন পর্যন্ত অসমের রাজনীতিতে কংগ্রেসের ঘুরে দাঁড়ানো অসম্ভব। 2029 সালে লোকসভা নির্বাচন আছে, সেখানেও একই ফলাফল হবে। সংখ্যালঘু এলাকার যে আসনগুলোতে কংগ্রেস জিতবে আর বাকিগুলোতে বিজেপি জিতবে, একই ফলাফল। এবং এমনকি পুরো নির্বাচন যে আসছে এটা তো একই হবে, অর্থাৎ একদলীয় শাসন এখন আসামে হয়েই গেছে ধরতে পারেন আপনারা। শিলচর পুরো নির্বাচন হবে এবং সেই পুরো নির্বাচনে দেখবেন বিজেপি না হলেও 35টা আসন পাবে শিলচরে। আমাকে অনেকে, আমি একটা ভিডিও করেছিলাম, তো অনেকে আমাকে গালিগালাজ করে লিখেছেন আমি নাকি বিজেপির চাটুকারিতা করছি। চাটুকারিতা নয়, আপনারা দেখবেন শিলচরে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি জমাজল হয়েছিল সেই জায়গায় বিজেপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। অর্থাৎ মানুষের ক্ষোভ থাকলেও তারা বিজেপিকেই ভোট দেবেন। এবং বিজেপির যে লড়াইটা শুধুমাত্র হিন্দুত্ব দিয়ে নয়, এই বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, অরুণোদয় প্রকল্প বা 9,000 10,000 করে অ্যাকাউন্টে ঢুকেছে। একটা গরিব পরিবারে যখন 9,000 টাকা ঢুকবে সেটা তাদের জন্য একটা বিশাল ব্যাপার। তারপর পৃষ্ঠা প্রমুখরা বারবার গিয়ে প্রত্যেক বাড়িতে গিয়ে বলছেন বিজেপিকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন। তো এই যে তারপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন শাখা সংগঠন, প্রায় 30টির মতো সংগঠন কাজ করছে বিজেপির হয়ে বলতে পারেন, যাতে বিজেপি ক্ষমতায় থাকে। এত সমস্ত কিছুর বিরুদ্ধে কংগ্রেস কীভাবে লড়াই করবে, এটা একটা বড় প্রশ্ন। কংগ্রেস তখনই হাল ফেরাতে পারবে আসামে, আমি যেটা দেখছি, যদি কোনোদিন কংগ্রেস জোট যদি কেন্দ্রে ক্ষমতায় আসে তাহলে হয়তো কংগ্রেস ফিরে আসতে পারবে। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার থাকা অবস্থায় কংগ্রেস কোনো দিন আসামে ঘুরে আসবে না, যতই দেবব্রত শইকীয়ারা কারণ বিশ্লেষণ করুন। কারণ বিশ্লেষণ করার কী আছে, তো দেখাই যাচ্ছে।
হিন্দু লোকসভার সময়ে হিন্দুদের একটা বড় অংশ অসমিয়া হিন্দুরা কংগ্রেসমুখী হয়েছিলেন, আমরা দেখেছি। কিন্তু এই বিধানসভা নির্বাচনে দেখলাম সম্পূর্ণ উল্টো চিত্র। এখন কংগ্রেস অনেকে বলবেন ইভিএম হ্যাকিং হয়েছে। দেখুন, এগুলো বলে লাভ নেই। আপনারা যদি মনে করেন ইভিএম হ্যাকিং হয়েছে, তাহলে আপনারা নির্বাচন লড়ছেন কেন? দাঁড়াবেন না? সারা দেশে একটা কথা হচ্ছে, ইভিএম যদি হ্যাকিং হয়ে থাকে, আপনারা যদি মনে করেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনে দাঁড়িয়ে লাভ নেই, তাহলে আপনারা দেশব্যাপী নির্বাচন বয়কট করুন। সেটাও করছেন না। নির্বাচনে লড়বেন, আবার বলবেন হেরে গেলে বলবেন ইভিএম। দেখুন, এইগুলো অজুহাত চলে না। আমাকে কংগ্রেস অনেকে বলেছেন যে এই ইভিএম হ্যাকিং হয়েছে, ইভিএমে কিছু একটা গণ্ডগোল হয়েছে। যারা আমাদের সঙ্গে ছিলেন তারাও তো ভোট দিতে পারতেন, নাও দিতে পারেন। ঠিক ভোট দেওয়ার সময় একজন হিন্দু এখন চিন্তা করছেন আমি বিজেপিকে ভোট দেবো। এই চিন্তাটা এখন, যে আমি যে কথা বলছি, আপনারা তো অনেকে আমাকে ভাববেন আমি বিজেপির ওকালতি করছি। ওকালতি না, যেটা সত্য আমি সেটা বলছি। এতটুকু যে আমি নিজে গত বিধানসভা নির্বাচনে আমি দেখলাম যে আমি যখন বড়খোলাতে গেলাম, আমি দেখলাম যে বড়খোলাতে একটা বিরাট হিন্দু ভোটে ভাঙন ধরছে। এটা আমি আমার নিজের চোখে, অনেকে মিটিংও করছেন কংগ্রেস প্রার্থীরা, আমি দেখলাম। অন্য কোনো জায়গায় এরকম দেখিনি, কিন্তু বড়খোলায় দেখেছি। কিন্তু কি হলো, কিছুটা হয়তো ভোট আগের বার চাইতে কংগ্রেস পেয়েছে কিছু কিছু এলাকায়, কিন্তু সেই একই বিজেপি বড়খোলাতে ক্লিন সুইপ করলো এবং হিন্দু অধ্যুষিত চাতলা মণ্ডল, তার চাতলা ব্লক এলাকায়, তাপাং ব্লক এলাকায় বিশাল ব্যবধানে লিড নিয়েছিল বিজেপি। সুতরাং এই জায়গা থেকে আগামী 10-15 বছরে কংগ্রেস বিজেপিকে অতিক্রম করতে পারবে বলে মনে হয় না। কারণ হিন্দুদের আস্থা জয় করতে গেলে যে কাজগুলো কংগ্রেসের করা উচিত ছিল, সেই কাজগুলো কংগ্রেস করেনি। এবং বিজেপি যে বারবার বলছে কংগ্রেস সংখ্যালঘু তোষণ করছে, এই কথাটা হিন্দু জনমানুষ বিশ্বাস করে নিয়েছেন যে কংগ্রেস মুসলিমদের তোষণ করে। কতটুকু করে না করে সেটা আমি বলছি না, কিন্তু যেটা আলোচিত হচ্ছে আমি সেটা বলছি। তাই দেবব্রত সঙ্গে তো কারণ অনুসন্ধান কাজে 1 মাস হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে নির্বাচনী ফলাফল বেরোনোর, এখনও আপনারা কারণ অনুসন্ধানের কথা বলছেন। এখন পর্যন্ত কংগ্রেসের গত 1 মাস ধরে কংগ্রেসের কোনো সভা সমিতি বা কিছুই হয়নি, অর্থাৎ পরাজয়ের ধাক্কাটাই কাটিয়ে উঠতে পারেনি। অনেক হিন্দু কংগ্রেসিরা মনে করছেন 8 দল করে কি লাভ আছে। এরকম একটা জায়গায় কংগ্রেস আছে। গৌরব গগৈর মতো নেতা হেরে গেলেন, এই সমস্ত কিছু একটা বিশাল আঘাত কংগ্রেসের কাছে। আমাদের দেবব্রত সৈকিয়া বলেছেন এর চাইতে ক্ষতি হওয়ার কিছু নেই। সত্যি কথা, স্বাধীনতার পর থেকে কংগ্রেস এত বড় বিপর্যয়ের সম্মুখীন আসামে প্রথম হয়েছে, এবং এটা মোকাবিলা করা খুব সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। যদি না কেন্দ্রে কোনোদিন ক্ষমতার পরিবর্তন হয়, তাহলে এটা সম্ভাবনা আছে। কিন্তু এই কেন্দ্রে মোদী সরকার এবং রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার থাকা অবস্থা আমার মনে হয় না কংগ্রেস পুনর্জীবিত করতে পারবে। কারণ হিমন্ত বিশ্ব শর্মা এমন চাণক্য নীতি প্রয়োগ করেন যে কংগ্রেসের ভেতরে তার মানুষ, এখনও তিনি বলছেন যে 10 জন এমএলএ নাকি তার সঙ্গে আছেন কংগ্রেসে, অর্থাৎ মুসলমান এমএলএরাও তার সঙ্গে আছেন। রাজ্যসভা ভোটে নাকি একটা মান হয়ে যাবে, রাজ্যসভা একটা ভোট হয়ে কংগ্রেস একটা ভাঙন ধরে। সুতরাং দেবব্রত সৈকিয়া যা বলছেন এটা হতাশারই একটা সুর। তিনি বলছেন হতাশ হলে হবে না। কিন্তু আমার মনে হয় না কংগ্রেস আগামী 5 বছরে বা 10 বছরে আসামে ঘুরে দাঁড়াতে পারবে। হ্যাঁ, তবে যদি কেন্দ্রে কোনোদিন সরকার পরিবর্তন হয় তাহলে হতে পারে, কিন্তু সেই সম্ভাবনা খুব কম। তাই দেবব্রত সৈকিয়া গগৈরা কংগ্রেস পুনরুজ্জীবনের কথা বলল। হিন্দু জনমানুষে কীভাবে স্থান পেতে পারেন তারা, সেই জায়গাটা যদি তারা ঠিক না করেন, সেই ন্যারেটিভ যদি তারা ঠিক না করেন, তাহলে কিন্তু অসম্ভব বিজেপিকে মোকাবিলা করা। নমস্কার।